এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এম্বার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। জ্বালানি ইস্যুতে 10 সদস্যের সর্বদলীয় কমিটি, জনগুরুত্বপূর্ণ কাজে তেলের রেশনিং নয়। এমপিদের শুল্কমুক্ত গাড়ির সুবিধা বাতিলে সংসদে বিল পাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি ছাত্রদল ছাত্র শিবির, উপাচার্যের কাছে পাল্টাপাল্টি স্মারকলিপি, ক্ষমতার রাজনীতি পরিহারের পরামর্শ বিশ্লেষকদের। আমরা একটা চিরকুট পেয়েছি এবং সেগুলো সমস্ত কিছুই আমি এখন আর তদন্তের স্বার্থে আগাতে পারছি না, আপনার কথা বলতে পারছি না। আমরা তদন্তের স্বার্থে কিছু জিনিস রাখছি, আমাদের ভিতরে রাখছি। ফাঁস দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা, চিরকুটের সূত্রে নাট্যকলার শিক্ষক পুলিশ হেফাজতে। যুক্তরাষ্ট্রে 2 শিক্ষার্থী হত্যার বিচার চাইল সরকার। মৌসুমের প্রথম কালবৈশাখীর হানা রাজধানীতে, গাইবান্ধায় 5 জন সহ 12 জনের মৃত্যু বজ্রপাতে। বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ। আজ রাতে ফের পাকিস্তান আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। হামলা চালিয়ে যুদ্ধ থেকে সরানো যাবে না বলছে ট্রাম্প, তেহরানের যোগসূত্রও দেখছেন না। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ স্টার নিউজ প্রাইমে। আপনাদের সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম। এতক্ষণ আমাদের শিরোনামগুলো দেখছিলেন, এবারে বিস্তারিত খবর। শুল্কমুক্ত গাড়ির সুবিধা বাতিল করে আইন পাশ করেছে জাতীয় সংসদ। একই সঙ্গে পুলিশ সহ জনগুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত পরিবহনের জ্বালানির রেশনিং সিস্টেম প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা তারেক রহমান। এদিন জ্বালানি সংকট উত্তরণে করণীয় ঠিক করতে সরকার এবং বিরোধী দলের সমন্বয়ে 10 সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়। দুদিন বিরতির পর স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে বিকেল 3:30টায় বসে সংসদ অধিবেশন। শুরুতেই পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে কুমিল্লার এক সংসদ সদস্য অভিযোগ করেন, তেল সংকটে ঠিকমতো ডিউটি করতে পারছেন না পুলিশ সদস্যরা। পুলিশ বলেছে তাদের তেল সংকট আছে, তেল নাকি রেশন হয়েছে। জবাবে প্রধানমন্ত্রী বলেন, পুলিশ সহ জনগুরুত্বপূর্ণ কাজে নিয়োজিতদের তেলের রেশনিং সিস্টেম 2 দিন আগেই প্রত্যাহার হয়েছে। এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এম্বার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। পরে জ্বালানি বিষয়ে সংসদে রিপোর্ট প্রদানে সরকারি বিরোধী দলের সমন্বয়ে 10 সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়। এই কমিটির প্রধান করা হয় জ্বালানি মন্ত্রীকে। এই কমিটির কার্যপরিধি হবে সাম্প্রতিক জ্বালানি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে সুপারিশ সহ সংসদে রিপোর্ট প্রদান করা। কমিটির মেয়াদ, কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে 30 দিন। পরে কণ্ঠভোটে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ির সুবিধা বাতিল করে নতুন বিল পাস হয়। জনগণের সেবা করার প্রতিশ্রুতি দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সংসদ সদস্যদের নিজের নামে শুল্কমুক্ত গাড়ি আমদানি একদিকে যেমন নির্বাচনী প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, অন্যদিকে তেমনি এ ধরনের শুল্কমুক্ত সুবিধা কর প্রদানের ক্ষেত্রে দেশের মালিক জনগণের সাথে দৃশ্যমান বৈষম্য তৈরি করে। এরপর রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় জনগুরুত্বপূর্ণ নানা বিষয়ে বক্তব্য তুলে ধরেন আইন প্রণেতারা। এইটা কিন্তু 8 সালের নির্বাচন মার্কা সরকার না, এটা 14 সালের নির্বাচন মার্কা সরকার না, জনগণের প্রত্যক্ষ ভোটের সরকার। আবার যদি আমরা বিভাজনের রাজনীতিতে যাই তাহলে সেখান থেকে বিএনপি বেনিফিটেড হবে না। আমরা জুলাইতে যাদেরকে আমরা পরাজিত করেছি তারা বেনিফিটেড হবে। গণভোটের মাধ্যমে আমরা এদেশের পরিবর্তন আনব। একটা ট্রাস্টের ল্যাকিং চলে এসেছে। জুলাই সনদের মধ্যে যা যা লেখা আছে অক্ষরে অক্ষরে সেটা বাস্তবায়ন করব আমরা। অধিবেশনে ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ ও জুলাই সনদের বাস্তবায়ন না হওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানায় জামায়াতের সংসদ সদস্যরা। ছাত্রদলকে লেলিয়ে দিয়ে তাদেরকে পেটানো হয়েছে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই যে কোনো ষড়যন্ত্র করে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। কাল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকার প্রধানের আগমনকে কেন্দ্র করে শার্শা উপজেলার উলাশীতে পড়েছে সাজ রব। সফরে বাবার স্মৃতি বিজড়িত উলাশী খাল খনন, 500 শয্যা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে যশোরবাসী। 5 দশক আগে যশোরের শার্শার উলাশীতে এই খালটি খনন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘদিনের দখল দূষণে সেই খাল এখন মৃতপ্রায়। ক্ষমতায় এসে বাবার কাটা খাল পুনর্খননের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান। আগামী 27 এপ্রিল বাবার মতো তারেক রহমানও কোদাল হাতে উদ্বোধন করবেন খাল খননের। প্রথম জিয়াউর রহমান এসে আমাদের খাল কাটার উদ্যোগ লাগিয়ে দিলেন, খাল কাটলেন। অতিরিক্ত গভীর পানি বিদায় দেখা যাচ্ছে আমাদের মেশিন পত্র দিয়ে গিয়েছিল, সে সময় মেশিন দিয়ে আমরা পানি তুলে আমরা আবার তৈরি করতাম। ওনার বাপের যে স্মৃতিটুকু ধরে রাখবে মাননীয় তারেক রহমান, এটাই আমরা আশাবাদী এলাকাবাসী। এছাড়াও এদিন 500 শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তারেক রহমান। বিকাল 3টায় যোগ দিবেন জেলা বিএনপির আয়োজিত জনসভায়। শহরের ঈদগাহ মাঠে চলছে সেই মঞ্চ তৈরির কাজ। শহর জুড়ে দৃষ্টিনন্দন তোরণ এবং পতাকার স্পষ্ট উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার অপেক্ষায় লাখ লাখ মানুষ। প্রধানমন্ত্রী যশোর আসছেন, যশোরবাসী, যশোরের আপামোর জনতা সকলে খুশি। নোয়াপাড়া নৌবন্দর আছে, এই নৌবন্দরে নাব্যতা সংকটের সমাধান করে এই নৌবন্দরকে গতি ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাবো। যশোরে আন্তর্জাতিক মানে একটা বিমানবন্দর হোক, যশোর MM কলেজে একটা অডিটোরিয়াম নাই, এখানে অডিটোরিয়াম হোক, সিটি কলেজের আবাসিক হল নাই, সেখানে একটা হল হোক। এরকম সার্বিক বিষয়ে যশোরে অনেক কিছুই দাবি দেওয়া আমাদের আছে। আমাদের আশা করি যে অত্যন্ত ভালো পরিবেশে আমাদের প্রোগ্রাম হবে। যশোর তো সবসময় আমরা সুশৃঙ্খল প্রোগ্রাম করি, ইনশাল্লাহ এবারও হবে। আমরা যশোরের মানুষ তাকে শুধু চাই না, আমরা মনে করি তিনি নিজের থেকেই আমাদের যশোরের মানুষের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, যেগুলো চাহিদা আছে তিনি উপলব্ধি করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আগমন থমকে যাওয়া যশোরের উন্নয়নের চাকাকে নতুন করে সচল করবে, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। এদিকে যশোরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আয়োজিত জনসভা স্থল পরিদর্শন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সকালে শহরের ঈদগাহ মাঠ ঘুরে দেখেন প্রতিমন্ত্রী, খোঁজ খবর নেন নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য কার্যক্রমের। তিনি এ সময় বলেন, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে যশোরের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। সফরে শার্শার উলাশী খাল পুনর্খনন এবং 500 শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। আমরা সৌভাগ্যবান, আমরা গর্ব অনুভব করছি এই সফরটা আমাদের প্রিয় যশোর থেকে শুরু হচ্ছে। সকালবেলা নেমেই প্রথমে তার পিতার স্মৃতি বিজড়িত উলসী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে উলসীতে যাবেন। সেখান থেকে ফিরে এসে যশোরবাসীর দীর্ঘদিনের যে স্বপ্ন, যশোরে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল হবে, সেই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। হঠাৎ করে ছাত্রদল ছাত্র শিবিরের বিরুদ্ধে উত্তপ্ত শিক্ষাঙ্গন। পাবনা, চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সংঘাতে আতঙ্কে শিক্ষার্থীরা, আর ছাত্র সংগঠন দুটি দায় চাপাচ্ছে একে অন্যের উপর। তবে বিশ্লেষকদের মন্তব্য হচ্ছে, শক্তি প্রদর্শনের এই রাজনৈতিক বলয় থেকে বের হতে না পারলে ক্যাম্পাসে ছড়িয়ে পড়তে পারে সংঘাত, সহিংসতা। HM ইমরানের একটি রিপোর্ট। সবশেষ স্বৈরাচার তাড়ানোর জুলাই গণ আন্দোলনে হাতে হাত রেখে লড়াই করেছে দেশের অন্যতম দুই প্রধান ছাত্র সংগঠন ছাত্রদল ছাত্র শিবির। কিন্তু নির্বাচনের 2 মাস পার হতে না হতেই উত্তপ্ত দেশের শিক্ষাঙ্গন। গেল মঙ্গলবার চট্টগ্রাম সরকারি সিটি কলেজে দফায় দফায় সংঘর্ষে জড়ায় ছাত্রদল ছাত্র শিবিরের নেতাকর্মীরা। বৃহস্পতিবার পাবনায় সংঘর্ষে জড়ায় দুই ছাত্র সংগঠন। সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নেতা মোসাদ্দেক জুবাইর সহ সাংবাদিকদের উপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে, যার জেরে ছাত্রদল ছাত্র শিবিরের সংঘাতে ফের উত্তপ্ত ক্যাম্পাস। সাম্প্রতিক সময়ের এসব সহিংসতায় একে অপরের উপর দায় চাপাচ্ছে ছাত্র সংগঠনগুলো। একপাক্ষিক হামলা দেখছি ছাত্রদলের পক্ষ থেকে, আমরা এটা বুঝতে পারি এবং সাধারণ শিক্ষার্থীরা এটা বুঝতে পারে। মূলত ক্যাম্পাসে আগের যে রাজনীতি, সেই রাজনীতি তারা ফিরিয়ে নিয়ে আসতে চায়। অব্যাহত প্রপাগান্ডা, নোংরামি করবেন, মিথ্যাচার করবেন, ক্যাম্পাসকে অস্থিতিশীল করবে, বাংলাদেশকে অস্থিতিশীল করবে, তাদের বিষয়ে আমাদের সুস্পষ্ট অবস্থান। প্রশ্ন ছিল,
ছাত্র সংগঠনগুলোর এমন দ্বন্দ্ব ক্যাম্পাসগুলোতে নিষিদ্ধ ছাত্রলীগ ফেরার সুযোগ করে দিচ্ছে কিনা নেতারা বলছেন, ছাত্রলীগ প্রশ্নে ঐক্যবদ্ধ সবাই। বাংলাদেশের সকল ছাত্র সংগঠনগুলোকে এই যে যারা গত 17 বছর ধরে জুলুম করেছে, সন্ত্রাসবাদ করেছে, তাদের থেকে যেন সতর্ক থাকে। সাধারণ শিক্ষার্থীরা যেহেতু সচেতন আছে, সেক্ষেত্রে অন্য যারা নিষিদ্ধ সংগঠন আছে তাদের আসলে এখানে স্পেস পাওয়ার কোনো সুযোগ নাই। এই রাজনৈতিক বিশ্লেষক বলছেন, অতীত ইতিহাস ভুলে ক্ষমতা প্রদর্শনের রাজনীতিতে ফিরতে চাইছে সংগঠনগুলো। শক্তি প্রয়োগের রাজনীতি থেকে বের হওয়ার পরামর্শ তার। একসময় ক্ষমতার বাইরে ছিল, তখন একটা স্বার্থ ছিল যে ক্ষমতায় ফ্যাসিস্ট এবং যারা আছে তাদেরকে প্রতিহত করা। যখন আমি ভুলে যাব ক্ষমতা মানে হচ্ছে এটার ব্যবহার, তখনই কিন্তু নেতৃত্ব আমার এখানেই শেষ। ক্যাম্পাসগুলোতে লেজুরভিত্তিক রাজনীতি পরিহার করে শিক্ষার্থী বান্ধব পরিবেশ গড়ে তোলার তাগিদ দেন তিনি। যে বিশ্ববিদ্যালয় হওয়ার কথা জ্ঞান চর্চার নিরাপদ ঠিকানা, মতের ভিন্নতায় সহনশীলতার এক উজ্জ্বল উদাহরণ, সেই বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে উত্তপ্ত ছাত্র রাজনীতি। সাম্প্রতিক সময়ে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে সাধারণ শিক্ষার্থীরাও আতঙ্কিত। বিশ্লেষকরা বলছেন, সেই সংঘাতময় পরিস্থিতি এড়াতে শিক্ষার্থীদের শিক্ষার্থী বান্ধব রাজনীতি করতে হবে। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা। প্রোপাগান্ডা ছড়িয়ে ক্যাম্পাসকে উত্তপ্ত করার অভিযোগে ডাকসু ভিপি সাদেক কায়েম সহ দোষীদের 48 ঘন্টার মধ্যে বিচার দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আর অন্যদিকে ছাত্রদল ও শিবিরকে পেশি শক্তি ও গুপ্ত রাজনীতি পরিহারের আহ্বান জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। অন্যদিকে হামলাকারীদের তথ্য প্রমাণ সহ উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন হামলার শিকার ডাকসু নেতারা। এ সময় প্রক্টরের অসহযোগিতারও অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ থানার সামনে মারধরের শিকার হন ডাকসু নেতা এবি জুবায়ের ও মোসাদ্দেক আলী। এ হামলায় ছাত্রদলকে অভিযুক্ত করে শিবির। এর জের ধরে উত্তপ্ত হয় ছাত্র রাজনীতির ময়দান। এ ঘটনায় রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেয় ছাত্র অধিকার পরিষদ। এতে ছাত্রদল ও ছাত্র শিবিরকে সহিংসতা ও গুপ্ত রাজনীতি পরিহারের আহ্বান জানিয়ে সুষ্ঠু বিচার দাবি করেন তারা। কোনো একটা ঘটনা ঘটলে আমরা তদন্তের নাম শুনেছি, কিন্তু সেই তদন্তের কোনো আলো আমরা দেখতে পাই নাই। আমরা স্যারের কাছে স্পষ্ট আহ্বান জানিয়েছি যে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি যেন আগামী 48 ঘন্টার মধ্যেই রেজাল্ট পাবলিশ করে শিক্ষার্থীদের মধ্যে একটা স্বস্তির বাতাস প্রবাহ করে। পরে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্র দলের নেতারা। স্মারকলিপি দিয়ে তারা জানান, গুপ্ত রাজনীতির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় ব্যবহার করে বিভিন্ন পেজ চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করছে একটি ছাত্র সংগঠন। কেউ উস্কানি দিলে ছাত্রদল বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। ডিসি মহোদয়ের কাছে জানিয়েছি যে কারা কারা এই উস্কানিমূলক কথাবার্তা ছড়ানোর জন্য জড়িত। কেউ যদি মবকে উস্কে দিয়ে বা উস্কানিমূলক কথাবার্তা বলে পার পেয়ে যায়, এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যে নিয়োগকৃত প্রশাসন বহাল তবিয়তে থাকা সত্ত্বেও, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মুখ বুজে সহ্য করে থাকবে না। অবশ্যই আমরা তাদের প্রতিহত করব। এদিকে হামলার ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে হামলাকারীদের তথ্য প্রমাণ সহ উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দেন হামলার শিকার ডাকসু নেতারা। 48 ঘণ্টায়ও কোনো তদন্ত প্রতিবেদন না হওয়াকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতা হিসেবে আখ্যায়িত করেন তারা। স্যারকে যখন বললাম যে স্যার, আমাদের যে কথা যে আপনারা তদন্তের নামে কালক্ষেপণ করছেন, আপনারা এর ব্যবস্থা গ্রহণ করুন, তারা কোনো সুযোগ দিতে পারলেন না। এবং হামলার ঘটনায় তারা তদন্ত কমিটি গঠন করেছেন, বলছেন 48 ঘন্টার মধ্যে এই কমিটি রিপোর্ট দিবে। 48 ঘন্টা ইতিমধ্যে অতিবাহিত হয়ে গিয়েছে, তারা সে ব্যাপারে কোনো কথা বলতে পারছে না। ঘটনার দিন পুলিশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা না পাওয়ার অভিযোগও করেন ডাকসু নেতারা। ধ্রুবিক রামুল, স্টার নিউজ, ঢাকা। রাজধানীর বাড্ডায় নিজ বাসা থেকে মুনিরা মাহজাবিন মিমো নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজের ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আর এই ঘটনাস্থলে পাওয়া একটি চিরকুটের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য বিভাগের এক শিক্ষককে নেওয়া হয়েছে পুলিশ হেফাজতে। তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার দেখানো হবে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। রাজধানীর বাড্ডায় নিজ বাসা থেকে মুনিরা মাহজাবিন মিমু নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উত্তর বাড্ডার পূর্বাঞ্চল উদয়ন মেনশন নামের 10 নম্বর লেনের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বাড্ডার ওই বাসায় পরিবারের সাথেই থাকতেন মুনিরা। দরজা বন্ধ করে পরিবারের অগোচরে ফ্যানের সাথে গলায় ফাঁস দেন তিনি। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। নিহত মুনিরা ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বিভাগের চেয়ারম্যান এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন। আমরা সর্বাত্মকভাবে আমরা এটা মনে প্রাণে চাই এটার একটা সুষ্ঠু তদন্ত হোক এবং এটা বিচারের মাধ্যমে যারা ওর মৃত্যুর জন্য দায়ী তাদের আসলে সাজা হোক এবং সঠিক বিচার হোক। ঘটনাস্থল থেকে পাওয়া চিরকুটের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য বিভাগের শিক্ষক সুদীপ কুমার চক্রবর্তীকে হেফাজতে নিয়েছে পুলিশ। তদন্তে সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে গ্রেফতার দেখানো হবে। একই ঘটনায় ওই শিক্ষার্থীর এক বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা একটা চিরকুট পেয়েছি এবং সেগুলো সমস্ত কিছুই আমি এখন আর তদন্তের স্বার্থে আগাতে পারছি না, আপনার কথা বলতে পারছি না। আমরা তদন্তের স্বার্থে কিছু জিনিস রাখছি, আমাদের ভিতরে রাখছি, আমরা আগাচ্ছি, এগুলোর সূত্র ধরে আমরা আগাচ্ছি। আটক করে নিয়ে আসার মতো ঘটনা ঘটেনি, তবে আমরা জিজ্ঞাসাবাদের জন্য এনেছি। এখন এটা আন্ডার প্রসেস। এটা যে ইউনিভার্সিটির টিচার আছেন। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। মুনিরার গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচরে। আহমেদ জবি, স্টার নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের 2 বাংলাদেশি শিক্ষার্থী খুনের ঘটনায় অভিযুক্ত মার্কিন নাগরিক হিশাম আবু গারবিহকে জামিন ছাড়া কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ দুটি ফার্স্ট ডিগ্রি মার্ডার মামলা করা হয়েছে। এদিকে এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে বাংলাদেশ সরকার। 2 বাংলাদেশি শিক্ষার্থীকে খুনের দায়ে অভিযুক্ত হিশামকে শনিবার ফ্লোরিডার টাম্পা শহরের আদালতে প্রাথমিক শুনানিতে হাজির করা হয়। তার বিরুদ্ধে 2টি ফার্স্ট ডিগ্রি মার্ডারের মামলা হয়েছে যুক্তরাষ্ট্রের আদালতে। শুনানি শেষে বিচারক তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামী 28 এপ্রিল এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তারা বলছেন এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। গত 17 এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি। পরে পুলিশের সোয়াট বাহিনীর অভিযানে গ্রেপ্তার হন লিমনের রুমমেট হিশাম। হিশাম আবু গারবিয়েকে জিজ্ঞাসাবাদ করে জামিলের মৃতদেহের অবস্থান সম্পর্কে তথ্য পায় পুলিশ। সে অনুযায়ী হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় গিয়ে তার মরদেহ উদ্ধার করে ফ্লোরিডার হিলসবরো কাউন্টি শেরিফ অফিস। হিশাম বৃষ্টিকে হত্যার কথা স্বীকার করলেও এখন পর্যন্ত তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে 2 বাংলাদেশি শিক্ষার্থীর এমন করুণ পরিণতিতে উদ্বেগ জানিয়েছে ঢাকা। রবিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবায়েদ এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। সকল সংশ্লিষ্ট এজেন্সির সাথে আমরা যোগাযোগ রাখছি প্রতিনিয়ত। আমি ব্যক্তিগতভাবে 2 জনের গার্জিয়ানের সাথে আমি কথা বলেছি। আমাদের রিপ্যাট্রিয়েশন ছেলেটাকে ডেড বডি ফিরিয়ে আনার ব্যাপারে তাদের যে অটোপসি করতে হবে, তাদের যে লিগ্যাল কাজগুলো আছে, এগুলো কমপ্লিট হলে আমরা দেখছি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্যাট্রিয়েশন করব। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এটাতে সহযোগিতা করছে। একই সঙ্গে এই গুরুতর অপরাধের বিচারে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করার কথাও বলেছেন তিনি। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ। আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহেরুন রুনির হত্যাকাণ্ডের মামলায় তদন্ত শেষ করতে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্সকে ফের 6 মাস সময় দিয়েছে হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের দাবি আলামত নষ্ট এবং তৎকালীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের অসহযোগিতায় তদন্তে বিলম্ব হওয়ার মূল কারণ। সাগর রুনি পরিবারের আইনজীবী বলছেন, আলোচিত এই মামলার বিচার না হলে টাস্ক ফোর্সের সক্ষমতা এবং সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠবে। 11 ফেব্রুয়ারি 2012 রাজধানীতে নিজ বাসায় নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহরুন রুনি। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী 48 ঘন্টার মধ্যে তদন্ত শেষের নির্দেশ দিলেও ফুরোয়নি সেই অপেক্ষা। এর মাঝে 24-এর 30 সেপ্টেম্বর হাইকোর্টের নির্দেশে গঠিত স্পেশাল টাস্ক ফোর্সের হাতে দেওয়া হয় তদন্তের ভার। অন্তত 48 ঘন্টার মধ্যে হত্যাকারীদের যাতে ধরা যায় সেইভাবে তাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য আমি তাদেরকে নির্দেশনা প্রদান করছি। পরবর্তীতে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্সকেও 2 বার 6 মাস করে সময় দিলেও শেষ হয়নি তদন্ত।
রোববার হাইকোর্টকে দেয়া সাগর রুনি হত্যা মামলার টাস্ক ফোর্সের অগ্রগতি প্রতিবেদন এবং নতুন সময় আবেদনের কারণ তুলে ধরে রাষ্ট্রপক্ষ। যে ওই সময় ঘটনার সময় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব তো তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন, অন্যান্য দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তি, এমনকি ওই সময় পুলিশ প্রশাসনের তদন্তকারী সংস্থা, এমনকি অন্যান্য সংস্থা, তাদের যারা দায়িত্বরত ব্যক্তি ছিলেন, আসলে তাদের কারোর কাছে এই বর্তমান টাস্ক ফোর্স কোনো অ্যাক্সেস পাচ্ছেন না। কোথায় পাবেন তৎকালীন আইজিপিকে, কোথায় পাবেন র্যাবের ডিজিকে, কোথায় পাবেন তৎকালীন হোম মিনিস্টারকে? এরা তো 6 মাসের ভিতরে বাংলাদেশে আসবে না, তদন্তও হবে না। এই জায়গা থেকে আমরা দেখতে চাই শেষ পর্যন্ত টাস্ক ফোর্স যদি ব্যর্থ হয় তাহলে আমাদের আর যাওয়ার জায়গা নেই। 14 বছর পেরিয়ে গেলেও তদন্ত শেষ না হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানান রিটকারীর আইনজীবী। অদক্ষতার কারণেই হোক আর রাজনৈতিক প্রভাবের কারণেই হোক, এই ধরনের ঘটনাকে যদি মার্জনা আকারে দেখা হয়, শেষ পর্যন্ত যদি উদ্ঘাটন করা না হয়, তাহলে আমাদের দেশের বিচারিক সিস্টেম, তদন্ত সিস্টেম একটা ফেইলিওর কর্মকাণ্ড হিসেবে প্রমাণিত হবে। আলোচিত এ মামলার তদন্ত শেষ করতে রাষ্ট্রপক্ষের সদিচ্ছা ও আন্তরিকতার কোনো ঘাটতি নেই বলেও দাবি করেন অ্যাটর্নি জেনারেল। আমরা যখন যে কোনো বিষয় বলি তখন যেন আবার না ভুলে যায় যে আমরা শুধুমাত্র বাইরের সস্তা কথাবার্তায় প্রভাবিত হয়েও যেন কোনো কারণে কোনো তদন্ত রিপোর্ট দিয়ে কোন নিরপরাধ ব্যক্তিকেও যেন কোনো কারণে অন্যায় মুখোমুখি না করি, সেটাও কিন্তু আমার রাষ্ট্রের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য মনে করি। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। দেশে বজ্রপাতে মৃত্যু বাড়ছে। বিকেলে গাইবান্ধা, সিরাজগঞ্জ সহ 6 জেলায় মৃত্যু হয়েছে 12 জনের। আর এর মধ্যে গাইবান্ধায় সুন্দরগঞ্জ ও সাঘাটা এক শিশু সহ মারা গেছেন 5 জন। স্থানীয়রা জানিয়েছেন ধোপাডাঙ্গা এলাকায় বৃষ্টি শুরু হলে কয়েকজন সড়কে দাঁড়িয়েছিলেন। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। সিরাজগঞ্জে বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়। বগুড়ার গাবতলীতে মাঠ থেকে ফেরার পথে আরও 1 জনের মৃত্যু হয়। এছাড়া নাটোরে 1 জন ও জামালপুরে আরও 2 জন বজ্রপাতে প্রাণ হারান। এদিকে কয়েকদিনের তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। বিকেলে পুরো নগরীর উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী। পুরান ঢাকার সূত্রাপুর, বংশাল, মাতোয়াইল থেকে শাহবাগ, বাংলা মোটর, ফার্মগেট, মিরপুর সহ নানা এলাকায় হয়েছে বৃষ্টি। সঙ্গে ছিল দমকা হাওয়া। অফিস ছুটির পর বলে এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হয়েছে। ভালো হয়েছে মানুষের জন্য, কিন্তু বেচা কিনা কম হইলো, মনে করি ভালো হয়েছে বৃষ্টিটা। এমন অবস্থা বাসায় রাত্রে থাকা যাইতো না, এবং শহরে তো একটু কারেন্ট থাকে, গ্রামে তো থাকে না। গ্রামের মানুষ আরো বেশি কষ্ট করে রাত্রে। এটা একটা প্রশান্তি ফিরে আসছে মানুষের জন্য, এটা একটা আশীর্বাদ স্বরূপ আর কি। টানা দাবদাহের পরে এই যে বৃষ্টি, এতে স্বস্তি আসলে রাজধানী সহ সারা দেশে হয়েছে, কিন্তু বিভিন্ন জায়গায় বেশ কয়েকজন মারাও গেছে। আর অতিবৃষ্টির ফলে রাজধানীতে যেটা হয়েছে যে আসলে পানি বা জলাবদ্ধতা হওয়ার একটা শঙ্কা দেখা দিয়েছে। আমাদের সহকর্মী রাজধানী নিউ মার্কেট এলাকা আছেন আমাদের সহকর্মী আরেফিন ইমন, তার কাছে যাচ্ছে একটু সরাসরি। ইমন, একটু কি জানাতে পারেন যে রাস্তাঘাটের কি অবস্থা এবং এখন বৃষ্টির আসলে কি অবস্থা? মনির, এই মুহূর্তে নিউ মার্কেটের পরিস্থিতি যদি বলি, যে এখানে কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় পানি জমেছে এবং ঢাকার কিছু কিছু জায়গায় পানি জমেছে। যেহেতু বিকালে শুরু হয়েছিল বৃষ্টি, শুরু হওয়ার পরে সন্ধ্যার ঠিক আগেই আসলে বৃষ্টি শেষ হয়ে গেছে। এখন কিন্তু বৃষ্টি নেই। তবে যেহেতু বৃষ্টি হয়েছে স্বস্তির বৃষ্টি, কিন্তু স্বস্তির বৃষ্টির কারণে দেখা যাচ্ছে যে নিউ মার্কেট এলাকায় বেশ কিছু জায়গায় কিন্তু পানি জমেছে। বিশেষ করে আমি এখন অবস্থান করছি ঠিক ঢাকা কলেজের সামনে, এবং ঢাকা কলেজের সামনে যেটি দেখা যাচ্ছে যে ঠিক এই পারে যে প্রায় ফুটপাত ছুঁই ছুঁই পানি, এবং যার কারণে কিন্তু এখানে যারা মার্কেট করতে এসেছিলেন এই নিউ মার্কেটে, তারা কিন্তু অনেকটা ভোগান্তিতে পড়েছেন। যেহেতু 7টায় ঠিক দোকানপাট সব কিছু বন্ধ হয়ে গেছে, 7টা পর্যন্ত টাইম। 7টার পরপরই যখন আসলে মার্কেট করে তারা বাড়ি ফিরছেন, ঠিক তখনই আসলে এই যে দুর্ভোগ, সেই দুর্ভোগে পড়েছেন। এই
এই নিউ মার্কেট ঠিক এইখানটা বাদে ঢাকা কলেজের সামনের যে রোডটি, সেই সামনের রোডেও কিন্তু পানি জমতে দেখা গেছে এবং বিশেষ করে যে বাটা সিগন্যালও কিন্তু পানি দেখতে পেয়েছি। তবে সবথেকে স্বস্তির কথা যেহেতু অনেক দিন যাবতীয় আসলে গরম, প্রায় 35 ডিগ্রিরও বেশি তাপমাত্রা এই ঢাকা শহর পুরো দেশে আসলে বইছিল। ঠিক এরকম একটি পরিস্থিতিতে যখন আসলে একটি বৃষ্টি হলো, বৃষ্টির কারণে কিন্তু অনেকটাই কিন্তু স্বস্তিতে ফিরেছে নগরবাসী এবং এই ভ্যাপসা গরম কিন্তু এখন নেই। মনির, এই হচ্ছে এই নিউ মার্কেট থেকে আমার কাছে থাকা সর্বশেষ। যে অনেক ধন্যবাদ আপনাকে। আরিফিন ইমন আমাদের সহকর্মী জানাচ্ছিলেন রাজধানীতে বৃষ্টিপাতের খবরাখবর। আর দর্শক, আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম। আমরা কিছুক্ষণ পরে ফিরছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আরও একবার স্বাগত। আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম। রাজশাহীর দাউকান্দি সরকারি ডিগ্রি কলেজে বিএনপি নেতার সঙ্গে হাতাহাতির ঘটনায় কলেজ শিক্ষিকা আলেয়া খাতুন হীরাকে বরখাস্ত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। দুপুরে দাউকান্দি কলেজ পরিদর্শন শেষে রাজশাহী আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এদিকে দাউকান্দি কলেজের অধ্যক্ষ এবং শিক্ষিকা আলেয়া খাতুনকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। এর আগে গত বৃহস্পতিবার কলেজ শিক্ষিকা আলেয়া খাতুন হীরার সঙ্গে স্থানীয় এক বিএনপি নেতার হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেটি নজরে আসার পর তদন্ত শুরু করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আলী আক্তার হীরা, তাকে আপাতত সাময়িক বরখাস্ত করার কথা বললাম। দাউকান্দি কলেজের প্রিন্সিপাল ডক্টর আব্দুর রাজ্জাকের সাথে কথা বলেছি এবং যিনি ভিকটিম বলি আর এই কলেজের যিনি ম্যাডাম আলী আক্তার হীরা, তার সাথে কথা বলেছি, তাকেও একটা প্রতিবেদন দিতে বলেছি। দুর্নীতি দমন কমিশন দুর্নীতি প্রতিরোধে দেশের একমাত্র নজরদারি সংস্থা। তবে চেয়ারম্যান কমিশনার শূন্য দুদকে নতুন করে দুর্নীতির অনুসন্ধান, তদন্ত, মামলা করা বন্ধ। 30 দিনে নিয়ম থাকলেও 40 দিন পরও আসেনি নেতৃত্ব, হয়নি সার্চ কমিটি গঠন। আর এতে পুরো সংস্থা এখন কার্যত স্থবির। আমাদের সহকর্মী নাজমুল হাসানের একটি রিপোর্ট। 5 আগস্ট স্বৈরাচারী সরকার পতন, শুরু নতুন পথে যাত্রা। যথাবিহিত আচরণ করিব। এর পরপরই রাষ্ট্র সংস্কারে সামনে আসে দুর্নীতি দমনের প্রসঙ্গ। ঢাকঢোল পিটিয়ে সংস্থাটিতে নিয়োগ দেওয়া হয় মোমিন কমিশনকে। দুদকের ইতিহাসে সর্বোচ্চ মামলা হয় অন্তর্বর্তী সরকারের গঠিত এই কমিশনের সময়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিগত সরকারের জ্যেষ্ঠ নেতামন্ত্রী পদস্থ অনেকেই আটকা পড়েন দুদকের জালে। তবে নতুন সরকার আসার পর ৩রা মার্চ চেয়ারম্যান সহ পদত্যাগ করে এই কমিশন। আমাদের পদত্যাগের বিশেষ কোনো কারণ নেই। আমরা অনুভব করেছি যে এই পরিবর্তনের পর নির্বাচিত যে সরকার, সেই সরকারেরও প্রত্যাশা রয়েছে। এরপর 30 দিনের মধ্যে নতুন কমিশন নিয়োগের বাধ্যবাধকতা থাকলেও 40 দিন পেরিয়ে গেলেও তা হয়নি। নেই সার্চ কমিটি গঠনের উদ্যোগও। এ পর্যন্ত দুদকের 7টি কমিশনের মধ্যে মেয়াদ পূরণ করতে পেরেছে মাত্র 3টি। এর বাইরে বাকি 4 কমিশনকে সরে দাঁড়াতে হয়েছে মেয়াদ শেষের আগে। রাজনৈতিক পালাবদলের সঙ্গে তাল মিলিয়ে যেন বারবার নেতৃত্ব সংকটে পড়েছে এই সংস্থা। গুরুত্ব বিবেচনায় 30 দিন দেওয়াও তো উচিত ছিল না, বরং কয়েকদিনের মধ্যেই বাছাই কমিটির মাধ্যমে এটি বাছাই করে নিয়ে এসে আপনার নিয়োগ দেওয়াটাই কাম্য ছিল, যদি সরকার সত্যিকার অর্থেই দুর্নীতি দমনের আন্তরিক হয়ে থাকে। দুদকের মতো একটি সংস্থাকে লম্বা সময় ধরে নেতৃত্বহীন রাখা সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছে টিআইবিও। সরকারের পক্ষ থেকে যে এই ধরনের অঙ্গীকার বাস্তবায়নের দৃষ্টান্ত দেশবাসী দেখতে চেয়েছিল, তার সাথে সাংঘর্ষিকভাবে যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে যে এখন দৃষ্টান্তটা হচ্ছে এরকম যে এটা আমাদের পালা, আমরা একদিন পারিনি, এখন আমাদের সুযোগ। এটি সকল প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে আমাদের পছন্দের, আমাদের নিজস্ব চয়েসের ব্যক্তিবর্গ দিয়ে নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য এবং তার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে এক ধরনের দলীয়করণের যে চর্চা দীর্ঘদিন বাংলাদেশে ছিল, সেটারই ধারাবাহিকতা এটা দেখতে। দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশন দুদক গঠন হয়েছিল 2004 সালে বিএনপি সরকারের আমলেই। দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা দুর্নীতি দমন কমিশন দুদক।
যেখানে সর্বশেষ চেয়ারম্যান এবং কমিশনারদ্বয়ের পদত্যাগের পর শুধু প্রশাসনিক জটিলতাই নয়, বরং দুর্নীতি দমন কার্যক্রমেও বড় ধরনের একটি শূন্যতা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সময়ের মধ্যে দুদকের নতুন কমিশন নিয়োগ না হলে দুদকের এই স্থবিরতা দুর্নীতি প্রতিরোধে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা। চাকার অভাবে থমকে আছে ঢাকার ময়লা অপসারণ। আজব শোনালেও বাস্তবতা সত্যি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 200-রও বেশি ময়লার ট্রাক চাকার অভাবে রাস্তায় চলতে পারছে না। শুধু তাই নয়, ময়লার গাড়ির ব্যাটারি ও চালক সংকটে বর্জ্য অপসারণে চলছে স্থবিরতা। চাকাহীন ময়লার ডাম্পার ট্রাক শুধু গাড়ি নয়, চাকার অভাবে যেন থমকে আছে ঢাকা দক্ষিণ সিটির বর্জ্য অপসারণের কার্যক্রম। ঢাকা দক্ষিণের ট্রাকগুলো যেখানে রাখা হয়, মাতোয়াইলের সেই ল্যান্ডিং স্টেশনে গিয়ে দেখা যায় 570টি ময়লার ট্রাকের মধ্যে সচল নেই প্রায় অর্ধেক। চাকা সংকটের পাশাপাশি গাড়িতে থাকা ব্যাটারিও কিনতে পারছে না সিটি কর্পোরেশন। 1 বছরেরও বেশি সময় এভাবে পড়ে থেকে নষ্ট হচ্ছে রাষ্ট্রের কোটি কোটি টাকার সম্পদ। এ তো গেল বন্ধ হওয়া গাড়ি, যেগুলো এখনও রাস্তায় চলছে সেগুলোর অবস্থাও করুন। অধিকাংশ গাড়ির চাকা ক্ষয়ে কঙ্কালসার। জীবনের ঝুঁকি নিয়ে লক্কর ঝক্কর এই গাড়িগুলো চালাচ্ছেন চালকরা। এর সাথে যোগ হয়েছে আরও বড় সমস্যা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণের জন্য থাকা 700 গাড়ির মধ্যে প্রায় 400 গাড়ির চালক নেই। এখন প্রশ্ন হলো, এই সংকট বা বেহাল দশার কারণ কি? এখানে এই গাড়িগুলি যাচ্ছে, সেখানে কিন্তু নানান ধরনের ওয়েস্ট ওখানে মিশ্রিত থাকে, লোহা জাতীয় জিনিস থাকে। সো আমাদের নতুন চাকা আজকে দেওয়ার পরে দেখা যায় কালকে বা পরশু চাকা আনসার্ভিসেবল হয়ে যায়। আমাদের আরেকটা বড় চ্যালেঞ্জ হলো, আমাদের যেইভাবে রেভিনিউ আসার কথা সেইভাবে কিন্তু আমরা রেভিনিউ পাচ্ছি না। যেভাবে ডিজায়ার্ড ওয়েতে আমার খরচ করার কথা, আমি চাকা আজকে নষ্ট হলো, আজকে আমি কিনে ফেললাম, ওইটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। নগর ভবনের তথ্য বলছে 2023-24 অর্থ বছরে ঢাকা দক্ষিণের রাজস্ব আদায় ছিল প্রায় 1100 কোটি টাকা। পরের বছর অর্থাৎ 2024-25 অর্থ বছরে তা নেমে আসে অর্ধেকে। তবে সংকট কাটিয়ে ওঠার স্বপ্ন দেখছে কর্তৃপক্ষ। গাড়িগুলোর সমস্যা সমাধানের পাশাপাশি কর্পোরেশনের আয় বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রশাসক। অভিভাবকহীন সিটি কর্পোরেশন ছিল। এটা গভর্নমেন্ট থাকলে একটা কর্পোরেশনের যে একটা অথরিটি থাকে, অথরিটিটা তো থাকবে। আমার বেসিক কি নিড আছে, মান্থলি কি নিড আছে, ইয়ারলি কি নিড আছে, আমাকে তো এটা একটা টোটাল ফরম্যাট আছে। সেই ফরম্যাট অনুযায়ী যদি আমি কাজ করতাম তাহলে তো এই অবস্থা হতো না। অনেক ট্রাক আছে যেগুলো টায়ারের কারণে পড়ে আছে, সাথে সাথে টায়ার ওটা টেন্ডার করার জন্য আমি অর্ডার করেছি, যেটা এই সামনের মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আমি আশা করি যে টায়ার চলে আসবে। রাজস্ব সংকট কাটিয়ে দ্রুত এই গাড়িগুলোকে সচল করতে না পারলে বর্জ্য ব্যবস্থাপনা ঝুঁকির মুখে পড়বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। শুধু তাই নয়, আসন্ন কোরবানির ঈদে 24 ঘন্টায় বর্জ্য অপসারণের যে চ্যালেঞ্জ, সেটিও দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখ থুবড়ে পড়বে। সুমন মাহমুদ, স্টার নিউজ, মাতোয়াইল ল্যান্ডফিল্ড, ঢাকা। রাজধানীর জ্বালানি পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলেও ডিজিটাল অ্যাপের নতুন বিড়ম্বনায় গ্রাহকরা। সরবরাহ বৃদ্ধিতে লাইনের দৈর্ঘ্য কমলেও ফুয়েল পাস ব্যবহারের বাধ্যবাধকতা ও কারিগরি ত্রুটির কারণে পাম্পগুলোতে তৈরি হচ্ছে নতুন বিড়ম্বনা। সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি এই প্রক্রিয়ার জটিলতা কমানোর দাবি সাধারণ চালকদের। এদিকে মোটরসাইকেলের পাশাপাশি ফুয়েল পাসের আওতায় এসেছে প্রাইভেট কার। দীর্ঘ 10 থেকে 12 ঘন্টার দুঃসহ অপেক্ষা এখন নেমে এসেছে 1 থেকে 2 ঘন্টায়। রাজধানীর পাম্পগুলোতে গ্রাহকরা পাচ্ছেন কিছুটা স্বস্তি। তেলের বাড়তি দামের সঙ্গে পাল্লা দিয়ে সরবরাহ বাড়ায় সাধারণ মানুষের ভোগান্তি কমেছে কয়েক গুণ। তবে দাম বাড়ার পরও জ্বালানি পাওয়ার নিশ্চয়তা পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় অনেকের মাঝেই দানা বাঁধছে ক্ষোভ। সব পাম্পে তেল যদি অ্যাভেলেবেল থাকে, মানে ওপেন থাকে, তাইলে আর এই প্রেশারটা পড়ে না। আমি এখন অফিসে কাজ করতাম, বাট আমি এখন তেল নিতে আসছি। এটা তো কর্মক্ষেত্রে ইফেক্ট করতেছে। এই সংকটটা আমার মনে হয় এটা সরকারের বেশি ভালোভাবে দেখা উচিত। আমরা আইন তৈরি করি, আমরা আইন ভঙ্গ করি। আমরা চাই আমাদের যাতে আইন করতে বাধ্য হইতো, আমাদের বাধ্য করা হয় আইনটা মানার জন্য। তবে নতুন এক বিড়ম্বনা ফুয়েল পাস অ্যাপ। জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে রাজধানীর 11টি পাম্পে এই অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করা হলেও মাঠ পর্যায়ে এর সুফল মিলছে সামান্যই। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও নিবন্ধনের জটিলতায় ব্যর্থ হচ্ছেন অনেক গ্রাহক। সার্ভারের ধীরগতি আর ডিজিটাল ব্যবস্থার কারিগরি ত্রুটিতে সাধারণ চালকদের ভোগান্তি চরমে। অ্যাপ থেকে তো লগ ইন করা যাচ্ছে না, আর যখন আমরা ওয়েব ব্রাউজার ইউজ করছি
তখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ইরর আসে। আজকে এত দূর লাইন ধরতে হয় নাই, কিন্তু হচ্ছে ওই যে ফুয়েল পাস যেখানে হচ্ছে কিছুটা আর কি একটু ডিলে হচ্ছে। আমার চাঁপাইনবাবগঞ্জ মেট্রো বিধায় আপনার ধরনকে ফুয়েল পাসের আমার রেজিস্ট্রেশন করতে পারছি না, বা অ্যাপসে ঢুকতেছি আমাকে সেই রেজিস্ট্রেশন একটা অপশানটা আসছে না। যে এখানে ফুয়েল পাস ছাড়া দিবে না, তাহলে আমরা যাব কোথায়, কোন এরিয়াতে যাব, সেই একই লাইন ধরতে হবে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন গত কয়েকদিনে সরবরাহ বেড়েছে প্রায় 30%। পরিস্থিতি স্থিতিশীল হতে শুরু করলেও ফুয়েল পাসের প্রাথমিক এই ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছেন ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষই। 25-30% প্লাস আমি বাড়তি পেয়েছি। সমস্যা দুই একটা যেটা আছে, এটা ধাপে ধাপে তো ঢাকার বাইরেগুলো ইন করলে আরও ভালো হবে। ডিজিটাল পদ্ধতির নামে নতুন কোনো বিড়ম্বনা নয়, বরং পর্যাপ্ত যোগান নিশ্চিত করে ভোগান্তি পুরোপুরি শূন্যে নামিয়ে আনার দাবি এখন সব পক্ষের। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। রাজধানীর বেশিরভাগ রুটে বাড়েনি গণপরিবহন ভাড়া। সরকার নতুন তালিকা প্রকাশ করলেও যাত্রীরা দিচ্ছেন আগের ভাড়ায়। তবে কিছু রুটে বাড়তি ভাড়া চাওয়া হলে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন যাত্রীরা। অন্যদিকে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন যেভাবে তেলের দাম বাড়ানো হয়েছে সেই হিসেবে ভাড়া পাচ্ছেন না তারা। সরকার নির্ধারিত ভাড়া কিভাবে সমন্বয় হলো তা জানতে আমাদের যাত্রা। কিলোমিটার প্রতি 11 পয়সা বাড়ানোর পর ফার্মগেট থেকে সাভার পর্যন্ত ভাড়া আসে 53 টাকা, কিন্তু নেওয়া হচ্ছে আগের ভাড়া 50 টাকায়। আগে তো এখান থেকে ফার্মগেট সাভার 50 টাকা নিত, এখনও তো 50 টাকাই নেয়, গতকালও 50 টাকায় নিচ্ছে। 11 পয়সা ভাড়া বেশি কীভাবে নেবো? হয় 2 টাকা কম বা 2 টাকা বেশি নাম হচ্ছে, বেশি দাম হচ্ছে না কম। সারাদিন গাড়ি চালাইয়া মনে হয় কালকে আমি গাড়ি চালাই 3টে পাম্পে ঢুকছি, 3টে পাম্পে তেল দেনা যে আরে একটা 20 লিটার দিব, জোর করিয়া রিকোয়েস্ট করিয়া 35 লিটার তেল লইছি, তাও তারও 100 টাকা বেশি দিয়া। মিরপুর রুটের চিত্রটাও একই রকম। বেশিরভাগ যাত্রী দিচ্ছেন আগের ভাড়া। ভাঙতি টাকার সংকটে নতুন নির্ধারিত ভাড়া নিতে পারছেন না বাসের কন্ট্রাক্টররা। গুলিস্তান তো আপনার আসলে বাজার 3 থেকে 12 বাসে যাত্রীতে চাইলে দেয় নাম করে ভাড়া আগের যা ভাড়া সেই ভাড়াই আছে, এখনো সেই ভাড়াই নিচ্ছে। আমাদের তো স্টুডেন্ট ভাড়া, তো আমরা আগে 10 টাকায় দিতাম, তো এখনো 10 টাকায় দিচ্ছে, কিন্তু মূলত ভাড়া হচ্ছে সম্ভবত 15 টাকা। বিআরটি একটি তালিকা প্রকাশ করেছে, সেই তালিকা খবর কি আপনি জানেন? জি না, এখন পর্যন্ত ওরকম কোনো লিস্ট আমাদের কাছে আসে নাই। আসলে আমরা অবশ্যই আমাদের কোম্পানি ভাড়া বাড়ানোর চেষ্টা করবে। ভিন্ন চিত্র দেখা গেল গুলিস্তান থেকে উত্তরা রুটে। এখানে কিছু কিছু বাসে নেওয়া হচ্ছে নতুন ভাড়া, তবে এ নিয়ে অসন্তোষ রয়েছে যাত্রীদের মধ্যে। এখন তো বলা যায় না যে ভাড়া কেন বাড়ালেন, এক কথাই বলে দেয় ভাড়া বাড়াইছি, তেলের দাম বাড়ছে না। আগে কলমিটুলা আসতাম 40 টাকা দিয়া, এখন ওই জায়গায় দেয় 50 টাকা। আমার টাকা পয়সা কম, আমরা যদি এর চেয়ে বেশি খরচ করি তাহলে আমরা কিভাবে বাঁচবো? হ্যাঁ, আমরা এই জিনিসটা সরকারের দায়িত্ব। সপ্তাহের প্রথম কার্যদিবসে নতুন ভাড়া নিয়ে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের ক্ষোভের অবসান হোক, গণপরিবহন আসুক শৃঙ্খলা, এমনটাই প্রত্যাশা সবার। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা। জ্বালানি তেলের দাম বাড়ায় এবার উত্তাপ ছড়িয়ে পড়েছে নৌপথগুলোতে। ডিজেলের দাম লিটার প্রতি 15 টাকা বাড়ানোর ফলে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহনের লাইটারের জাহাজের ভাড়া 10% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আর এর প্রভাব নিত্যপণ্যের বাজারে পড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। চট্টগ্রাম থেকে সৈয়দ তাম্মিম মাহমুদের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরে আসা বড় জাহাজগুলো থেকে পণ্য নিয়ে দেশের অভ্যন্তরীণ বিভিন্ন নদীবন্দরে পৌঁছে দেয় লাইটারেজ বা ছোট জাহাজগুলো। দেশের পণ্য পরিবহন সরবরাহ ব্যবস্থায় এসব ছোট জাহাজের বড় ভূমিকা আছে। ডিজেলের দাম বাড়ায় লাইটারেজে ভাড়াও 10% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের ফলে ঢাকা চট্টগ্রাম রুটে প্রতি টনের ভাড়া আগে যেখানে ছিল 550 টাকা, এখন তা বেড়ে হবে 605 টাকা। একইভাবে খুলনা রুটে 950 টাকার ভাড়া বেড়ে হবে 1045 টাকা। আমরা 3 সংগঠন, জাহাজ মালিক সমিতি এবং বিভিন্ন আমদানিকারক গ্রুপ অফ কোম্পানিজ, এরা সবাই উপস্থিত ছিলেন। এখানে বিভিন্ন ধরনের প্রস্তাবনা এসেছে। পরিচালক মহোদয় বলেছেন যে 10% পর্যন্ত উনি বাড়ানোর জন্য একটা চিন্তা ভাবনা করছেন। যেদিন তেলের ভাড়া বাড়লো 16 তারিখ, 19 তারিখ ওই দিন থেকে বাড়বে, ওই দিন থেকে কার্যকর হবে। জাহাজ মালিকদের দাবি, একটি লাইটারেজে প্রতি ট্রিপে 3 থেকে 10,000 লিটার ডিজেলের প্রয়োজন হয়। সেই সঙ্গে জ্বালানি সংকটের কারণে পণ্য পৌঁছাতেও লাগছে অতিরিক্ত সময়। ফলে ভাড়া বাড়লেও তাতে তারা সন্তুষ্ট নন। 10% কাভার হবে না বলে, কারণ তেলের মূল্য বাড়লে শুধু তেলের সাথে সম্পর্ক তা না, ওয়েল্ডিং রডের সম্পর্ক, প্লেটের সম্পর্ক, মজুরির সম্পর্ক, বিদ্যুতের সম্পর্ক, অনেক কিছু সম্পর্ক আছে। মালিকের মনে করেন এখনও অন্তত 15 থেকে 20% লস থাকে মালিকরা,
কস্টিং তো অনেক 10% হইলেও সরকার যদি করছে সবাই মানে গেছে, কিন্তু আসলে হিসাবে বেশি। এদিকে ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করছেন জাহাজ ভাড়া বাড়ার ফলে বাড়তি খরচের বোঝা গিয়ে পড়বে ভোক্তার উপরে। এখন জ্বালানি দাম বাড়ানোর ফলে লাইটার জাহাজের যদি ভাড়া বেড়ে যায় তাহলে আমাদের ভোক্তা সাধারণ সমস্যায় পড়বে, আর যারা লাইটার জাহাজ ব্যবহার করে যেসব ব্যবসায়ীরা ওনাদের খরচটাও বেড়ে যাবে। তো সব কিছু মিলে আলটিমেটলি ভোক্তাদের উপর একটা বড় ধরনের চাপ সৃষ্টি হবে। জ্বালানি সংকটে বিপর্যস্ত অর্থনীতিতে ভাড়া সমন্বয়ের পরও যেন নৌপথের সরবরাহ ব্যবস্থায় কোনো সংকট তৈরি না হয় সেদিকে নজর রাখার কথা বলছেন সংশ্লিষ্টরা। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফুয়েল লোডিংয়ের কাজ শুরু হচ্ছে মঙ্গলবার। এর মধ্যে দিয়ে আগস্টের প্রথম সপ্তাহে মিলবে 300 মেগাওয়াট বিদ্যুৎ। পর্যায়ক্রমে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম রিঅ্যাক্টর থেকে ডিসেম্বরের মধ্যে পাওয়া যাবে 1100 মেগাওয়াট বিদ্যুৎ। সচিবালয়ে এসব কথা জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 2013 সালে যাত্রা শুরুর পর ধাপে ধাপে এগিয়েছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম। রুশ পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের মাধ্যমে নির্মিত এ প্রকল্পে ব্যয় হচ্ছে 1,12,000 কোটি টাকা। প্রায় এক যুগ পর ব্যয়বহুল এ প্রকল্পে আগামী মঙ্গলবার প্রথম ধাপের ফুয়েল লোডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের যাত্রা শুরু হতে যাচ্ছে। 3 মাসে 123টি পরীক্ষা সম্পূর্ণ করার মাধ্যমে পারমাণবিক চুল্লির প্রথম বিদ্যুৎ পাবে সাধারণ মানুষ। ফুয়েল লোডিংয়ের 1 মাস পর থেকেই আস্তে আস্তে করে আপনার ন্যাশনাল গ্রিডে যাবে, যেহেতু একবারে দেওয়া যাচ্ছে না। এই 5 মেগাওয়াট 10 মেগাওয়াট বা এরকম করে 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 300 মেগাওয়াট বিদ্যুৎ আমরা ন্যাশনাল গ্রিডে দিব ইনশাল্লাহ। তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি তখন উদ্বোধন করবেন এটা। দ্বিতীয় রিঅ্যাক্টরে 2027 সালের জুন নাগাদ ফুয়েল লোডিং এর কাজ শুরু হবে। পর্যায়ক্রমে সেখান থেকে আরো 1100 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে বলে জানান মন্ত্রী। অ্যারাউন্ড 10,000 টনস অফ বর্জ্য যেটাকে বলি আমরা, ওইটার একটা ক্যাপাসিটি আছে যেটাকে স্টোরেজ করা হবে, এবং আল্লাহ না কিছু একটা হলে এটা ইট উইল গোজ ডাউন টু দি গ্রাউন্ড। মানে এমনভাবে টেকনিক্যালি ইটস এ সাউন্ড প্রজেক্ট। গ্রিডলাইন ন্যাশনাল গ্রিডলাইন যেটা ওর প্রস্তুতি ইনশাল্লাহ। পারমাণবিক কেন্দ্র থেকে প্রাপ্ত বিদ্যুৎ পাওয়ার গ্রিডে যুক্ত হলে দেশের মোট চাহিদার 10% মেটানো যাবে বলে জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। উই আর প্রিপেয়ার্ড ফর কমিশনিং ইনশাল্লাহ। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা। স্টার নিউজ প্রাইম দেখছেন আপনারা, ফিরছে একটু পরে। দর্শক আরেকবার স্বাগত, আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম। এবারে মধ্যপ্রাচ্য যুদ্ধের খবর। ইরান যুক্তরাষ্ট্রের কূটনীতিতে ফের নতুন মোড়। মার্কিন প্রতিনিধিদের অপেক্ষা না করে শনিবার ইসলামাবাদ ছেড়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও তার প্রতিনিধি দল। পরে ট্রাম্প ও ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের তার প্রতিনিধি পাঠাননি। এই পরিস্থিতিতে রোববার রাতে ফের ইসলামাবাদে যেতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ধারণা করা হচ্ছে সমঝোতার আশা ছাড়ছে না পাকিস্তান। নানা নাটকীয়তার পর শুরু হয়েছিল যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফার শান্তি আলোচনার প্রস্তুতি। বৈঠকে অংশ নিতে শুক্রবার ইসলামাবাদে যান ইরানের প্রতিনিধিরা। পাকিস্তানের সেনাপ্রধান ও প্রধানমন্ত্রীর সাথে হয়েছে তাদের কয়েক দফায় বৈঠকও। শুরুতে মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, সদিচ্ছা থাকলে ফোনেই সেরে নেওয়া যায় আলোচনা। আবারও সামনে আনেন ইরানিদের অভ্যন্তরীণ বিভাজনের ইস্যু। ইরানিদের সাথে বৈঠক করতে মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করেছি আমি। যাতায়াতে খুব বেশি সময় নষ্ট হয়ে যাচ্ছে, আর কাজও অনেক। তাছাড়া ইরানিদের নেতৃত্বে তীব্র দ্বন্দ্ব ও বিভ্রান্তি রয়েছে। কে দায়িত্বে আছে তারা নিজেরাও জানে না। সবকিছু আমাদেরই নিয়ন্ত্রণে। তারা যদি কথা বলতে চায় ফোন করতে পারে। তবে এর আগেই পাকিস্তানি নেতাদের কাছে ইরানের অবস্থান স্পষ্ট করে ইসলামাবাদ ত্যাগ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পরে এক এক্স পোস্টে ট্রাম্পের কূটনীতি কৌশল নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাকিস্তান সফর ফলপ্রসূ ছিল। আঞ্চলিক শান্তির জন্য পাকিস্তানের প্রচেষ্টা প্রশংসার দাবিদার। যুদ্ধ বন্ধ করতে ইরানের তরফে একটি আলোচনার কাঠামো নিয়ে তাদের সাথে আলোচনা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র কূটনীতিকে কতটুকু গুরুত্ব দেয় তা দেখার বিষয়। এদিকে শান্তি আলোচনা ভেস্তে গেলেও এই মুহূর্তে যুদ্ধের শঙ্কা দেখছেন না বিশ্লেষকরা। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নিজেও। ইফাতিরা, স্টার নিউজ।
ওয়াশিংটনের হিলটন হোটেলে প্রধান অতিথি হিসেবে অংশ নেয়া ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠানের খুব কাছে গুলির ঘটনা ঘটেছে। হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিকদের সংগঠন আয়োজিত নৈশভোজে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প সহ শীর্ষ কর্মকর্তারা। গুলির পর দ্রুতই তাদের সরিয়ে নেয় নিরাপত্তা কর্মীরা। আটক করা হয়েছে হামলাকারীকে। তিনি শিক্ষক বলে জানা গেছে। ওয়াশিংটন হিলটন হোটেলে সাংবাদিকদের সঙ্গে পূর্ব নির্ধারিত নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। হঠাৎই শোনা যায় একের পর এক গুলির শব্দ। সঙ্গে সঙ্গেই প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে ঘিরে ফেলেন তাদের নিরাপত্তা কর্মীরা। জরুরি ভিত্তিতে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। নৈশভোজে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, এফবিআই পরিচালক ক্যাশ পাটেল সহ ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। তাদেরকেও একে একে সরিয়ে নেওয়া হয়। এ সময় হোটেলের হল রুম জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। অতিথিদের কেউ কেউ টেবিলের নিচে আশ্রয় নেন, অনেকে আবার দ্রুত হল রুম ছেড়ে বেরিয়ে পড়েন। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় পুরো এলাকা। আমি তখন নিচতলার লবিতে ছিলাম। পরপর 3টা গুলির শব্দ শুনলাম। এরপর দৌড়ে দরজার দিকে চলে যাই। পেছনে কি হচ্ছে তা দেখার জন্য এক মুহূর্ত থামিনি। আমি তখন ওয়াশরুমে ছিলাম। হঠাৎ 6 বা 7টি বিকট শব্দ শুনতে পাই। আবার মাথায় তখনই আসে যে এগুলি গুলির শব্দ হতে পারে। আমরা আতঙ্কিত হয়ে যাই। ঘটনাস্থলে থাকা নিরাপত্তা বাহিনীর এক সদস্যের বরাতে বিবিসি বলছে, সেখানে 7 থেকে 8টি গুলির শব্দ শোনা গেছে। ঘটনার পরপরই ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। আমাদের সিক্রেট সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনী অসাধারণ কাজ করেছে। তারা দ্রুত ও সাহসিকতার সঙ্গে পদক্ষেপ নিয়েছে। এরই মধ্যে হামলাকারীকে আটকও করা হয়েছে। আটকের সময় ওই সশস্ত্র ব্যক্তি সিক্রেট সার্ভিসের একজন এজেন্টকে লক্ষ্য করে গুলি চালায়। তবে বুলেট প্রুফ জ্যাকেট পরা থাকায় তার কোনো ক্ষতি হয়নি। সন্দেহভাজন হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল বলে জানান ট্রাম্প। হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিকদের জন্য প্রতি বছরই একটি ডিনারের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হবার পর এটি ছিল সাংবাদিকদের সঙ্গে ট্রাম্পের প্রথম নৈশভোজ। তাৎক্ষণিকভাবে অনুষ্ঠানটি বাতিল করা হয়। সবশেষ ট্রাম্প জানান, এই ঘটনার সাথে ইরানের কোনো যোগসূত্র নেই। কাজী শাহরিন, স্টার নিউজ। মারা গেছেন মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ভারতের খ্যাতিমান আলোকচিত্রী রঘু রায়। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের দুর্দশা ও সীমান্ত পেরিয়ে আশ্রয়ের জন্য ছুটে চলার ছবিগুলো বিশ্বের সামনে তুলে ধরেন এই আলোকচিত্রী। প্রায় 2 বছর ধরে মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করে রোববার নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। বয়স হয়েছিল 83 বছর। আলো ছায়ার খেলায় তিনি ফ্রেমবন্দি করেছেন ইতিহাসের মর্মবেদনা। দীর্ঘ 6 দশকের বেশি সময় জুড়ে সময় ও মানুষের যন্ত্রণাকে ফ্রেমবন্দি করে বিদায় নিয়েছেন ভারতের খ্যাতিমান আলোকচিত্রী রঘু রায়। মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে রোববার নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। 1942 সালে ব্রিটিশ ভারতের পাঞ্জাবের ঝাং এলাকায় জন্ম নিয়েছিলেন এই কিংবদন্তি। বড় ভাই এস পলের হাত ধরে প্রথম হাতে তুলে নেন ক্যামেরা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 1965 সালে যোগ দেন দিল্লির দ্য স্টেটসম্যান পত্রিকায়। 1968 সালে বিশ্ববিখ্যাত ব্যান্ড দ্য বিটলস যখন মহর্ষি মহেশ যোগীর আশ্রমে এসেছিলেন, রঘু রায় তখন তাদের ফ্রেমবন্দি করেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় শরণার্থী শিবির, সীমান্ত এলাকা এবং যুদ্ধের মানবিক বাস্তবতা ধারণ করতে তিনি জীবনের ঝুঁকি নিয়ে প্রবেশ করেন বাংলাদেশে। ক্যামেরায় ফ্রেমবন্দি করেন যুদ্ধের মুহূর্ত, বিজয়ের পর মুক্তিযোদ্ধাদের দেশে ফেরা ও পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের দৃশ্য। কিংবদন্তি এই আলোকচিত্রীর তোলা শরণার্থীদের দুর্দশা, অনাহার, ক্লান্তি ও সীমান্ত পেরিয়ে আশ্রয়ের জন্য ছুটে চলা মানুষের ছবি আলোড়ন তোলে বিশ্বজুড়ে, যা পরবর্তী সময়ে হয়ে ওঠে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ দলিল। এই বীরত্বপূর্ণ অবদানের জন্য 1972 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। ছবি তোলার পাশাপাশি রঘু রায় ভারতের মানুষ, সংস্কৃতি আর শহর নিয়ে রচনা করেছেন 18টির বেশি বই। জীবনভর শিল্প ও ইতিহাসের প্রতি নিবেদিত থেকে 83 বছর বয়সী বিদায় নিলেও অকৃত্রিম এই বন্ধুকে স্মরণ রাখবে বাংলাদেশ।
মাহমুদ রশিদ পনেল, স্টার নিউজ, ঢাকা। দর্শক, আর এই ছিল আমাদের স্টার নিউজ প্রাইমের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকতেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।